মা আর মামুর পাগলামির জন্য এখন তোকে বিয়ে করতে হয়েছে নাজিফা। আমি এখনই বিয়ে নামক বেড়াজালে আবদ্ধ হতে চাইনি। এখন বিয়ে করতে চাইনি এর মানে এই না যে আমি অন্য কারো সাথে কমিটেড। বিয়ে হলো একটা পবিত্র বন্ধন। কবুল এই তিনটি শব্দের অনেক জোর। তুই জানিস আমি পড়ুয়া মানুষ। আমার দুনিয়া মানে পড়াশোনা। আমার স্বপ্নটা অনেক বড় নাজিফা। তাছাড়া তুইও অনেক ছোট। আবেগের বয়স তোর। মামু ভেবেছে আবেগের বসে যদি তুই কাউকে মন দিয়ে বসিস, সেই ভয় থেকে বিয়ের তোড়জোড়। এতটুকু বলে থামল তাহমিদ। তার সামনে দাঁড়িয়ে আছে লাল জামদানি পরিধেয় নববধূ, যার সাথে সে ঘণ্টা খানিক আগে আকদ সম্পন্ন হয়েছে। আজকের আগ পর্যন্ত তাদের সম্পর্কটা ছিল মামাতো বোন আর ফুফাতো ভাইয়ের। ঘণ্টা খানিক আগে কবুল নামক শব্দের জন্য সম্পর্কের মানেটাই বদলে গেল। বর্তমানে এক হাত ঘোমটা দাঁড়িয়ে থাকা মেয়েটি আর মামাতো বোন না, তার বিয়ে করা বউ। তার বিয়ে করা বউ মনে মনে কয়েকবার আওড়াল শব্দটা। আনমনে ঠোঁটের কোণে হাসির রেখা দেখে গেল তাহমিদের। গেল ফেব্রুয়ারিতে তার 23 শেষ করে 24-এ পা দিল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আর তার মা তাকে জিরুতে দিল না, একেবারে ধরে বেঁধে নিজের ভাইঝির সাথে বিয়ে দিয়ে দিল। 24 বছরের তাহমিদের সাথে 15 বছর বয়সী নাজিফার বিয়ে কেন দিল সেটাই ভেবে পায় না সে। যে মেয়ে কি না এসএসসি পরীক্ষার্থী হয়েও এখনো সুযোগ পেলে গাছে চড়ে বেড়ায়, পাড়ার বাচ্চাদের সাথে মাঝে মাঝে মার্বেল খেলে, মাঠে ফুটবল খেলে, সেই ইম্যাচিউর বাচ্চা মেয়েটা নাকি তার বউ। গলা ঝেড়ে স্বাভাবিক হল সে। আমি নিজেই এখনো অগোছালো। আমি নিজেকে একটু গুছিয়ে নেই। তুইও পড়াশোনা কর, তোর মাঝে ম্যাচিউরিটি আসুক, অনুভূতি বুঝতে শিখ। ততদিনে আমারও একটা গতি হয়ে যাবে। তাহমিদ কথা শেষ করে দরজার দিকে এগিয়ে গেল। চৌকাঠ ডিঙানোর আগে পিছু ফিরে শান্ত স্বরে ডাকল, নাজিফা। এমন কোমল গলা শুনে মাথা তুলে তাকালো নাজিফা। তাহমিদের এমন শান্ত ডাকে কিছু একটা ছিল। তুই ডানপিটে আমি জানি, শয়তানি তোর শিরায় উপশিরায়। আমার এসবে কোনো বাধা নেই। যার যার একটা স্বাধীন জীবন আছে। আমি চাই না জীবনের কোনো একটা সময় গিয়ে তুই বলিস যে আপনার জন্য আমার কৈশোরটা দুর্বিষহ কেটেছে। স্বামী হয়েছি বলেই যে অধিকার ফলাবো এমন পুরুষ আমি না। তবে এইটুকু মাথায় রাখিস, তুই এখন আর তুই শুধু কারো মেয়ে না, কারো স্ত্রী আর কারো বাড়ির পুত্রবধূ। দুই বাড়ির সম্মান তোর হাতে। তোর মনে যেন অন্য কারোর জন্য অনুভূতি জন্ম না নেয়। কবুল বলে যাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিস তার মাঝেই যেন অনুভূতি সীমাবদ্ধ থাকে। কাল সকালে হয়তো ঢাকা চলে যাব। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত বাদরামি কম করে পড়াশোনায় মনোযোগ দে। ভালো রেজাল্ট করতে হবে। মামুর একমাত্র সন্তান তুই। তোকে নিয়ে মামুর স্বপ্ন, আর নিজের যত্ন নিবি। আর দাঁড়ালো না সে। হনহন করে চলে গেল বসার ঘরের দিকে। তাহমিদ যেতেই হাফ ছেড়ে বাঁচল সে। মাথা থেকে ঘোমটা সরিয়ে আঁচল কোমরে গুজল। এতক্ষণ ভালো মেয়ের মতো ঘোমটা দিয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছিল তার। তাহমিদের সামনে যেতেই তার লজ্জা করে। বছরে দুটো ঈদ ছাড়া আর তাহমিদের সাথে তার দেখা হতো না। তাহমিদ শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করেছে, আর সে থাকে গ্রামে। এতক্ষণ তাহমিদ কি বলে গেল সেদিকে তার ধ্যান ছিল না। তার ধ্যান তো আব্বাস চাচার পেয়ারা গাছে ঝুলতে থাকা পেয়ারা জোড়ার দিকে। সকালে অঙ্ক প্রাইভেট শেষ করে দেখেছিল। কেমন অসহায় মতো তাকিয়েছিল নাজিফার দিকে। পেয়ারা দুটো যেন কেঁদে কেঁদে বলছিল, আমাদেরকে তোর সাথে করে নিয়ে যা নাজিফা।
এভাবে আর গাছে ঝুলে থাকতে ভালো লাগছে না। পেয়ারা দুটো কথা বলছে ভাবতেই ফিক করে হেসে দিল সে। বাড়িতে আসার পর তার মা আর তাকে বেরুতে দিল না, না হলে এতক্ষণে পেয়ারা তার পেটে চালান করে দিত। কি কাদাটাই না কেঁদেছে সে যখন শুনেছে তার বিয়ে, তাও কিনা তাহমিদ ভাইয়ের সাথে। উনার সামনে আসতেই তো নাজিফাহ লজ্জায় কাচুমাচু হয়ে যায়। সবার সাথে বনলেও নাজিফার শুধু বনে না, ফুফুর শাশুড়ির সাথে দেখা হলে সারাক্ষণ শুধু ঝগড়া করে। এসব ভাবতে ভাবতে খাটে ধপাস করে শুয়ে পড়ল সে। তবে বাঁচা গেছে, তাহমিদ ভাই বলেছে ও বাড়ি নাকি যেতে হবে না। কবে যেতে হবে সেটাও বলেনি। যদি কয়েকদিন পরে এসে বলে ও বাড়ি যেতে তখন কি হবে? কিয়ৎকাল পরে কুটিল হেসে নাজিফাহ মনকে বুঝাল, তখন না হয় কান্নাকাটি নামক মেলোড্রামা করে সব ভেস্তে দিবে। পাখার বাতাস গায়ে মাখিয়ে আরামে চোখ বুঝল সে। তাহমিদ এসে দাঁড়াল বসার ঘরে। সেখানে আড্ডাতে মত্ত তার বাবা, মা এবং মামু। মামি নিশ্চয়ই রান্নাঘরে। তাদের কথার মাঝেই গলা ঝেড়ে নিজের উপস্থিতির জানান দিল তাহমিদ। সবাই তাকালো তার দিকে। সে ধীর পায়ে তার মামুর কাছে গিয়ে বসল। দুই ভাইবোন তো একেবারে ধরে বেঁধে আমাদের বিয়ে দিয়েছ, এখন দয়া করে সংসার করতে বলো না। নাজিফাহ একটু বড় হোক, আমিও এমবিএ শেষ করে চাকরির খোঁজ করি। রগে রগে তোমার মেয়ের বাদর আমি। আর এখনই সংসারের ভূত ওর মাথায় চাপাতে চাইছি না। এতটুকু বলে থামল সে। নিজের ভাগ্নের কথায় ঠোঁট প্রসারিত হয় খালেদ মোশাররফের। এই না হলে আমার জামাতা। চোখ রাঙায় তাহমিদ। ওহ মামু, জামাতা বলবে না। আজকের আগে যেমন ভাগ্নে বলতে এখনো বলবে। কথার মাঝে ফোড়ন কাটে তাহমিদের মা ওয়াহিদা। দেখ ভাই, তুই যে আগে আমার মাটির ব্যাংকের জমানো টাকাগুলো চুরি করতি, মনে আছে? এখন আমি সেই সব টাকা উসুল করব। যখন তোর মেয়েকে একেবারে আমার বাড়ি নিয়ে যাব, তখন মোটা অঙ্কের যৌতুক দিতে হবে। নিজের স্বামীকে ইশারা করে, কি বলো তাহমিদের বাবা? জামান সাহেব গা ছাড়া ভাব নিলেন। এটা তোমাদের ভাইবোনের ব্যাপারের মাঝে আমাকে টানছ কেন? ছেলে যে আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছে, এতেই আমি শান্তি। খালেদ মোশাররফ চশমা পরিষ্কারের ভঙ্গিতে ফু দিলেন। দিলাম না যৌতুক। কি করবি? অত্যাচার করব তোর মেয়েকে। বোনের কথায় হাসল খালেদ মোশাররফ। ভাইঝি বাদরামো করে হাত পা কাটলেও যে ফুফু পাগলের মতো ছুটে আসে। সে নাকি করবে অত্যাচার। তোর মেয়ে যে মায়ের আদল পেয়েছে। নাজিফাহ কাছে পাশে থাকলে মনে হয় আমার মা আমার কাছে আছে, শান্তি লাগে খুব। আমি কিন্তু কাল সকালেই ঢাকা ব্যাক করব। এখন বিভিন্ন ভার্সিটি পরীক্ষা হচ্ছে। একজন কোচিং সেন্টারের শিক্ষক হিসেবে এই সময় আমার গ্রামে থাকা বেমানান। মা আর মামুর মন অন্যদিকে ঘুরাতে এই কথা বলে তাহমিদ। না হলে এখনই মরা বাড়ির মতো কান্না শুরু করবে। সে কি কালই চলে যাবে? রান্নাঘর থেকে চায়ের ট্রে হাতে নিয়ে বসার ঘরে আসতে আসতে বলেন ফাহমিদা বেগম। হুম মামি, এখন ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। আমি একদিন এখানে থাকলে ওরা পিছিয়ে যাবে। মা বাবা, চা শেষ কর তাড়াতাড়ি। বাড়ির পথে রওনা দিতে হবে, না হলে বেশি রাত হয়ে যাবে। কাল সকালে ঢাকা যাবি? ঠিক আছে, এখান থেকেই না হয় সকালে চলে যাস। না মামু, সব দরকারি জিনিস আমাদের বাড়িতে রয়ে গেছে। খালেদ মোশাররফের কথার উত্তরে বলল তাহমিদ। আচ্ছা, সে না হয় যাবে, তোমরা রাতের খাবারটা খেয়ে যেও। তাহমিদের কথা শুনে বলল ফাহমিদা বেগম। না মামি, তোমাদের উপর বিশ্বাস নেই। তোমরা কথা বলতে বলতে খাবার খাবে, আর রাত 10টা বেজে যাবে।
আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য টিফিন ক্যারিয়ারে খাবার দিয়ে দিচ্ছি। মাউই মা আসলে কত ভালো ছিল। মা তো আসতে চেয়েছিলেন, ঘরোয়াভাবে হোক আর যেমনই হোক বড় নাতির বিয়ে, কিন্তু অসুস্থতা আর হতে দিল। তবে মা ভীষণ খুশি নাজিফার সাথে ঝগড়া করার জন্য আর বাড়িতে আসতে হবে না। ও বাড়িতে বসে বসে ঝগড়া করতে পারবে। কবে যে আমার ছেলের সুমতি হয় ঘরের বউকে ঘরে নেওয়ার আল্লাহ মালুম। তপ্ত শ্বাস ফেলে বললেন জামান সাহেব, আপনারা চা শেষ করুন, আমি খাবার প্যাক করছি। বলেই আবার রান্নাঘরের দিকে গেল ফাহমিদা বেগম। রাতে খাওয়ার সময় মেয়েকে ডাকতে আসলেন ফাহমিদা বেগম। দরজা ঠেলে রুমে প্রবেশ করে দেখেন মেয়ে তার সারা খাটে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। শাড়ি এলোমেলো। মেয়ের ঘুমের নমুনা দেখে শব্দহীন হাসলেন উনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে ভাবলেন, গায়ে গতরে বড় হলেও স্বভাব আচরণে এখনো বাচ্চা নাজিফা। অথচ এই অবুঝ মেয়েটারই নাকি বিয়ে হয়ে গেছে। নাজিফা, আলতো স্বরে ডাকলেন ফাহমিদা বেগম। মায়ের ডাকে পিটপিট করে তাকালো সে। রাতের খাবার খাবি না মা? খাবো না মা, ঘুমুতে দাও। ঘুম ঘুম গলায় বলল নাজিফা। রাতে ভাত না খেলে কিন্তু শরীর থেকে এক চড়ুই পাখির সমান মাংস কমে যায়। কমলে ভালো, কেউ আর আমাকে মুটি বলবে না। আমি গাছের মগডালে চড়তে পারব। আল্লাহ এই মেয়ের ঘুমের মাঝেও এসব ভাবে। এই মেয়ে কবে বড় হবে? এর সমান অনেক মেয়ের বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেছে, আর এই মেয়ে এখনো ছোট বাচ্চাদের মতো গাছে চড়ার কথা বলছে। কপাল চাপড়াতে চাপড়াতে রুম থেকে প্রস্থান করলেন ফাহমিদা বেগম। মায়ের কথায় মুচকি হেসে আবার ঘুমের দেশে তলিয়ে গেল নাজিফা। ভোরে নিজের সবকিছু গোছগাছ করছে তাহমিদ। একটু পরেই সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। সকাল সকাল রওনা হওয়ার একটাই কারণ, আজকের ক্লাসটা যেন কোনোভাবে মিস না যায়। একটা বক্সে বিরিয়ানি নিয়ে তাহমিদের রুমে আসলেন ওয়াহিদা। বাবা, ঢাকায় কি তোর কোনো পছন্দ আছে? নাকি আমরা আমাদের সবার সিদ্ধান্ত তোর উপর চাপিয়ে দিয়েছি? আকস্মাৎ মায়ের কথায় চমকিত হয় তাহমিদ। মায়ের কথা শুনে তপ্ত শ্বাস ফেলল তাহমিদ। এসব কথা বলে কি আর কোনো লাভ আছে? যা হওয়ার তো হয়েই গিয়েছে। ছেলের কথা শুনে থমকালেন ওয়াহিদা। তার মানে কি তোর মতামত না নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত তোর উপর চাপিয়ে দিয়েছি? তোর নিশ্চয়ই কোনো পছন্দ আছে, তাই না? মায়ের কথায় স্মিত হাসল তাহমিদ। মায়ের হাত থেকে বিরিয়ানির বক্সটা নিয়ে মাকে আলতো করে জড়িয়ে ধরল। না তো আমার কোনো পছন্দ আছে আর না তোমরা তোমাদের মতামত আমার উপর চাপিয়ে দিয়েছ। আসলে আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। সেটেলড হয়ে নিজেকে একটু গুছিয়ে তারপর এসব নিয়ে ভাবতাম আমি। বিয়ে তো আর ছেলে খেলা না, অনেক বড় দায়িত্ব। একটা মেয়ের বাবার পড়ে দায়িত্বটা কিন্তু তার স্বামীর কাঁধে এসে পড়ে। আর তোমার যে ভাইঝি মাশাআল্লাহ, আল্লাহ রক্ষা করো। সে যতই ওই বাড়ি থাকুক না কেন ঢাকা গিয়ে কিন্তু আমায় টেনশনে থাকতে হবে। কারণ সে আমার স্ত্রী। 3 কবুল বলে তাকে আমি গ্রহণ করেছি। কখন কি করে বসে সেই আতঙ্কে থাকতে হবে আমায়। সে যে কবে ম্যাচিউরড হবে আল্লাহ জানে। বড় ছেলে বিয়ে করতে চায় না, তাকে জোর করে বিয়ে দিল। এইদিকে তোমার 19 বছর বয়সী ছোট ছেলে বিয়ের জন্য মরিয়া হয়ে আছে, সেদিকে কি তোমাদের কোনো নজর আছে? দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে হামি দিতে দিতে বলল তাহমিদের ছোট ভাই ফাহিম। ফাহিম অ্যাডমিশন ক্যান্ডিডেট। ভাইয়ের আকদের জন্য বাড়িতে এসেছে। সেও তার ভাইয়ের সাথেই ঢাকা থাকে। ফাহিমের কথায় ভ্রুকুঞ্চন করে তাকায় ওয়াহিদা।
মাত্র এইচএসসি দিলই, এখনো ভার্সিটিতে অ্যাডমিশন নিলি না, এখনই বিয়ে? এই তোর বিয়ের বয়স হয়েছে? ওহ মা, একটু আপডেট হও। আমার বয়সী অনেক ছেলে এক বাচ্চার বাপ হয়ে গেছে, আর আমি বইয়ের সাথে সংসার করছি। জীবনটা ভাজা ভাজা। ওয়াহিদা দাঁত কিরমির করে বলে, আমার বাথরুমের স্যান্ডেল জোড়া কইরে? ভাইয়া আমি নিচে আছি, তুমি তাড়াতাড়ি এসো। এই সাত সকালে জুতার বাড়ি খাওয়ার কোনো শখ নাই আমার। দৌড়ে বাড়ির বাইরে চলে গেল ফাহিম। মা আর ভাইয়ের কাণ্ডে শব্দ করে হাসল তাহমিদ। মা ছাড়ো তো ওর কথা। দাদি কি এখনো ঘুমোচ্ছে? আর বাবা? তোর দাদি রাতে ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়েছে, শেষ রাত অবধি ছটফট করছেন। আর তোর বাবা ফজরের নামাজে গিয়েছে, এখনো আসেনি। তাহলে তো বাবার সাথে আর দেখা হবে না। এখন বের না হলে প্রথম শিফটের বাসে উঠতে পারব না। আর আমি ঢাকা পৌঁছে দাদির সাথে কথা বলে নিব। ওয়াহিদা দোয়া পড়ে ছেলের গায়ে ফু দিলেন। সাবধানে যাবি বাবা, আর ওই বাদরটাকেও দেখে শুনে রাখিস। আল্লাহ আল্লাহ করে বেরিয়ে পড়। কিছু পথ এগিয়ে গিয়েও তাহমিদ ওর মাকে পিছু ফিরে ডাকল। ছেলের ডাকে তাকালো ওয়াহিদা। কিছু বলবি বাবা? তোমার ভাইঝিকে নিজের যত্ন নিতে বলো, আর মন দিয়ে যেন পড়াশোনা করে। পাড়ার বাচ্চাদের সাথে খেলতে গিয়ে নিজের পড়াশোনার ক্ষতি না করে বসে। আর দাঁড়ালো না, তাহমিদ হনহনিয়ে বাড়ির বাইরে চলে গেল। ওয়াহিদা ছেলের এমন সুপ্ত অস্থিরতা দেখে নিঃশব্দে হাসল। নাজিফা এবং তাহমিদের বিয়ের দুদিন পার হয়ে গেছে। কোচিং সেন্টারে ক্লাস শেষ করে বাসায় যাবে তাহমিদ। আকাশে মেঘ ডাকছে, চারপাশ কেমন অন্ধকার হয়ে গেছে। রিকশার জন্য দাঁড়িয়ে আছে সে। হঠাৎই কেউ একজন বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আরে সাবিহা যে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি তো ধাবিতে চান্স পেয়েছি শুনেছেন নিশ্চয়ই? হুম, আতিফ ভাই বলল। আমাদের কোচিং সেন্টার থেকে অনেকেই চান্স পেয়েছে। চান্স পেয়েছ বলে বসে থাকলে হবে না, মন দিয়ে পড়াশোনা করো। সাবিহা ব্যাগ হাতড়ে কিছু একটা বের করল, তারপর তাহমিদের দিকে বাড়িয়ে দিল সেটা। এটা আপনার জন্য স্যার, আপনি এভাবে গাইড না করলে কখনো এটা সম্ভব হতো না, তাই আমার তরফ থেকে ছোট্ট উপহার। এসবের দরকার ছিল না সাবিহা, তুমি মন দিয়ে পড়াশোনা করেছ, সেই অনুযায়ী ফল পেয়েছ। উপহারটা নিলে আমি খুব খুশি হব স্যার। অগত্যা তাহমিদ সাবিহার হাত থেকে গিফট বক্সটা নিল। একটা রিকশা আসতেই দ্রুত উঠে পড়ল। রিকশায় তাহমিদের যাওয়ার পানে তাকিয়ে আছে সাবিহা। সাবিহার সাথে থাকা মেয়েটি জিজ্ঞেস করল, এটাই কি তোর সেই ক্রাশ? জবাবে মাথা নাড়ল সে। মেয়েটি পুনরায় বলল, কি এটিটিউড! আমার দিকে তাকল না পর্যন্ত। যত তাড়াতাড়ি সম্ভব মনের কথা বলে দে, না হলে এই এটিটিউড কিংকে অন্য কেউ নিয়ে যাবে। সাবিহা হেসে জবাব দিল, কেউ নিবে না, উনার কারো সাথে কোনো সম্পর্ক নেই, মেয়েদের দিকেও ভালো করে তাকায় না। তাহলে বলছিস না কেন? এখন নিজের মনের কথা প্রকাশ করলে বলবে এগুলো আমার আবেগ, তাই অপেক্ষা করছি সঠিক সময়ের। জানালা কিঞ্চিত ফাঁক করে ঝড়ের তাণ্ডব দেখছে নাজিফা। বজ্রপাতের আওয়াজে কেঁপে কেঁপে উঠছে সে। হঠাৎই কিছু একটার কথা মনে পড়তেই দৌড় লাগাল সদর দরজার দিকে। বসার ঘরে নকশিকাথায় ফুল করছিল নাজিফার মা ফাহমিদা। মেয়ের এমন দৌড় দেখে ভ্রু কুচালেন তিনি। নাজিফাহকে দরজার ছিটকিনি খুলতে দেখে দৌড়ে গেলেন মেয়ের কাছে।
নাজিফা, এই ঝড়ের মধ্যে তোমাকে ভিজতে হবে না। সব সময় পাগলামি করে না। আমি বৃষ্টিতে ভিজব না মা। বৃষ্টিতে ভিজবে না তাহলে বাইরের দিকে ছুটছ কেন? রান্নাঘরের সামনে বিলম্ব গাছে ঘুঘু পাখির বাসা। দুটো বাচ্চা আছে। আমি ওগুলো নিয়ে চলে আসব। না হলে এই ঝড়ের মাঝে পাখির বাচ্চা দুইটা মরে যাবে মা। মেয়ের এমন কথায় তেতে উঠলেন ফাহমিদা বেগম। চোখ রাঙানি দিয়ে বলেন, সব সময় তোমাকে পাগলামি করতে হবে। বাইরে ঝড় হচ্ছে। বজ্রপাতের শব্দে ঘরে থেকেও ভেতর কেঁপে উঠছে। আর তুমি বাইরে যাবে? যাও, নিজের রুমে যাও। না হলে তোমার বাবাকে ডাকব। মন খারাপ করে নিজের রুমের দিকে পা বাড়াল সে। প্রায় ঘণ্টা খানিক তাণ্ডবের পরে ঝড় থামল। প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ দেখিয়ে ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। ঝড় থামতেই নাজিফা একছুটে ঘর থেকে বের হল। রান্নাঘরের সামনে গিয়ে হাঁপাতে শুরু করল সে। বিলম্ব গাছের নিচে তাকাতেই কান্না করার উপক্রম হল তার। পাখির বাসাটা উল্টে নিচে পড়ে আছে। পাশেই মা পাখিটার নিথর প্রাণহীন দেহ পড়ে আছে। মা পাখিটা চাইলেই উড়ে যেতে পারত। সন্তানের মা এখানেই থেকে গেছে। মা বুঝি এমনই হয়। নাজিফা যতই বাদরামি করুক না কেন পশু পাখিকে কখনো কষ্ট দেয় না। পাখির জন্য মন খারাপ করে সেদিন আর কারো সাথে কথা বলেনি নাজিফা। গিফটের বক্সটাকে অবহেলায় খাটের এক কোণে রাখল তাহমিদ। ধুলোবালিময় ক্লান্ত দেহটা নিয়ে ওয়াশরুমে গেল। শাওয়ার নিয়ে বাইরে আসতেই দেখতে পেল ফাহিম গিফট বক্সের রেপিং পেপার খুলছে। সেসবে পাত্তা দিল তাহমিদ। বক্সটা খুলেই ফাহিম বলল, ওয়াও, ব্র্যান্ডেড ওয়াচ। কে দিল ভাইয়া? স্টুডেন্ট। কি উপলক্ষে? ঢাবিতে চান্স পেয়েছে তাই। যাই বলো ভাইয়া, চয়েসটা কিন্তু সেই। তোর ভালো লাগলে তুই রেখে দে। তোমার স্টুডেন্ট তোমাকে গিফট করেছে, আমি কেন নিব? তাহমিদ বিড়বিড় করে বলে, শিক্ষক হিসেবে দিয়েছে নাকি অন্য কিছু হিসেবে দিয়েছে আমি ভালো করেই জানি। মানুষের চোখ দেখলে বোঝা যায়। এতটুকু বোঝার ক্ষমতা আমার হয়েছে। ফাহিম ভ্রুকুটি করে বলে, কিছু বললে ভাইয়া? দীর্ঘশ্বাস ফেলে তাহমিদ বলল, আমি ঘড়ি হাতে দেই না, তুই রেখে দে। ঘনিয়ে এলো নাজিফার এসএসসি পরীক্ষা। হাতে গুনে আর মাত্র 4 দিন। আজ অঙ্ক প্রাইভেটে স্যার বুঝিয়ে দিয়েছেন কিভাবে ওএমআর শিট পূরণ করতে হবে, কিভাবে লিখতে হবে। প্রাইভেট শেষ করে বাড়ি এসে দেখে ফাহিম আর তার দাদি এসেছে। ফাহিমের দাদি আমেনা বেগম নাজিফাহকে দেখেই ডাকল। নাজিফাহ নাকমুখ কুঁচকে বলল, তোমার সাথে ঝগড়ার মুড আমার নাই বুড়ি। কেন, কি হয়েছে রে ছুরি? স্কুল জীবন শেষ গো বুড়ি। আমার আর স্কুল থেকে আম চুরি করে খাওয়া হবে না। দন্তহীন মুখে আমেনা বেগম বললেন, বেঁচে থাকা আমার সার্থক। এই প্রথম শুনলাম কোনো মেয়ে তার শ্বশুরবাড়ির লোকদের সামনে চুরি করতে পারবে না বলে আফসোস করছে। যাও তো বুড়ি, এজন্য তোমার সাথে আমি কথা বলি না। এই বুড়ি যখন আর থাকবে না তখন এই বুড়ির মর্ম বুঝবি। বুড়ির জন্য কাঁদবি সারাক্ষণ। আমেনা বেগমের কথা শুনে নাজিফা হুনার পাশে গিয়ে বসল। আমি তোমাকে বুড়ি বলে ডাকি, সারাক্ষণ ঝগড়া করি বলে তুমি রাগ করো? নাজিফার মাথায় হাত বুলিয়ে আমেনা বেগম বলেন, রাগ করলে কি আর তোকে নাতবউ করি? তোর সাথে ঝগড়া করতে আমার বেশ লাগে। তাহলে তুমি মরার কথা বললে কেন? আর কত থাকব? আমার সাথের কেউ আর বেঁচে নেই। তোর দাদা শ্বশুরের জন্য মাঝে মাঝে ভেতরটা হুহু করে ওঠে। কতদিন দেখি না সেই মুখ। দাদা তোমায় খুব ভালোবাসত। 2 পলিথিন চিপস, চানাচুর, চিরা ভাজা চকলেট নাজিফার কাছে রেখে বলল,
দুই পেতনি আবেগের কথা বাদ দাও। আপা এই যে নেন, এগুলো আপনার জামাই জান পাঠাইছে। এগুলো গ্রহণ করে আমাকে উদ্ধার করেন। বলবো 100 বার বলবো, তাতে তোর কি ফাহিম্মা? পাইলাম না, ইজ্জত পাইলাম না। বয়সে বড় হওয়ার পরও তুই করে বলে। নাজিফা দাঁত কেলিয়ে বলে। সম্মান দিয়ে কথা বলবি ফাহিম্মা। আমি তোর একমাত্র শহুরে বড় ভাইয়ের বউ। হাইছে আমার ভাবি সর সামনের থেকে। ফোন বেজে উঠল ফাহিমের। ফাহিম কিছুক্ষণ কথা বলে ফোন বাড়িয়ে দিল নাজিফার দিকে। নাজিফার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ফাহিমের অভিমুখে। ফাহিম চোখের ইশারায় বলল কথা বলার জন্য। কানে ধরে হ্যালো বলতেই ওপাশের কণ্ঠস্বর শুনে হৃৎপিণ্ড তড়িৎ গতিতে লাফাতে শুরু করে নাজিফার। তাহমিদ কোমল গলায় বলল, নাজিফা কেমন আছিস? তাহমিদের এমন কোমল কণ্ঠস্বর শুনে দম আটকে আসার উপক্রম নাজিফার। এপাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তাহমিদ আবার বলল, কি হলো, উত্তর দিচ্ছিস না যে? নাজিফা কাপা কাপা গলায় উত্তর দিল, ভগভাল। জড়তার জন্য আর জিজ্ঞেস করেনি, আপনি কেমন আছেন তাহমিদ ভাই? নাজিফার এমন কাপা কাপা কণ্ঠস্বর শুনে নৈশব্দে হাসল তাহমিদ। তারপর দুজনই চুপ। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে দুজনের এই নীরবতাকে বিদায় জানালো তাহমিদ। পরীক্ষার তো আর 4 দিন বাকি। পরীক্ষার প্রস্তুতি কেমন? ভোগভাল। এবার মৃদু শব্দে হাসল তাহমিদ। শুধু ভালো? কোনো উত্তর দিল না নাজিফা। নাজিফার উত্তর না পেয়ে তপ্ত শ্বাস ফেলল তাহমিদ। ভালো করে পরীক্ষা দিস। খুব মনোযোগ দিয়ে পড়বি। তোর অঙ্ক আর ইংরেজি পরীক্ষার আগে এসে আমি তোকে অঙ্ক আর ইংরেজি পড়াব। এখন রাখছি। তাহমিদ কল কাটতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল নাজিফা। এতক্ষণ যেন সে দম আটকে রেখেছিল। ফাহিমের দিকে তাকাতেই দেখল ফাহিম ওর দিকে ভ্রুকুটি করে তাকিয়ে আছে। ফাহিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নাজিফা বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? নাজিফার হাত থেকে মোবাইল নিয়ে ফাহিম বলল, একটা দস্যি মেয়ের কাপাকাপি দেখলাম। ভাগ্যিস ভাইয়ার সাথে তোর বিয়ে হয়েছিল, না হলে এই বিরল দৃশ্য আমার দৃষ্টিগোচর হতো না। সোফা থেকে একটা কুশন ফাহিমের দিকে ছুঁড়ে মেরে নাজিফা বলল, শুন ফাহিম্মা, তোর ভাইকে আমার সাথে মোবাইলে কথা বলতে নিষেধ করবি। আর একটু হলে আমি দম আটকে মরে যেতাম। নাজিফার কথা শুনে ফাহিম শব্দযোগে হাসতে লাগল। এই চুপ, একদম হাসবি না। ঝগড়ুটে বুড়ি কই গেল? দাদি ওয়াশরুমে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরই ফাহিম আর আমেনা বেগম বিদায় নিল। হাজার বলা সত্ত্বেও থাকেনি। যথারীতি নাজিফার 2টো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। পরশু অঙ্ক পরীক্ষা। আজ রাতে তাহমিদ বাড়ি আসবে। পরদিন সকালে নাজিফাহদের বাড়িতে এসে উপস্থিত হয় তাহমিদ। তাহমিদকে দেখে ফাহমিদা বেগম ব্যস্ত হয়ে পড়ে। একদিন বন্ধ বলে আরামে ঘুম দিয়েছিল নাজিফা। মায়ের মুখে তাহমিদ আসার খবর শুনে একলাফে ঘুম থেকে উঠে। ক্ষণিকের মধ্যে রুম গুছিয়ে ওয়াশরুমে দৌড় দেয়। মেয়ের কাণ্ড দেখে আহাম্মকের মতো তাকিয়ে থাকেন ফাহমিদা বেগম। তারপর মৃদু হেসে বসার ঘরের দিকে পা বাড়ান তিনি। জামাই আপ্যায়ন করার জন্য নানা পদের রান্না করছেন। খালেদ মোশাররফ একটু পর গিয়ে জিজ্ঞেস করছে আর কি লাগবে। পড়ার টেবিলে বসে আছে তাহমিদ আর নাজিফা। তাহমিদ অঙ্ক বুঝাচ্ছে আর নাজিফা জোড়সড় হয়ে বসে আছে। ঘণ্টা 2 পড়ার পর তাহমিদ বলল একটু ব্রেক নেওয়ার জন্য। দরজার দিকে এগিয়ে গেল তাহমিদ। চেয়ারে বসে আছে নাজিফা। বহুকষ্টে তাহমিদকে ডাকলে সে, তাহমিদ ভাই। পিছন ফিরে তাকালো তাহমিদ। নাজিফা এক নিঃশ্বাসে বলল, আপনি আর কখনো আমার সাথে মোবাইলে কথা বলবেন না।
জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তাহমিদ। চোখ বন্ধ করে নাজিফা বলল, সামনাসামনি থেকে মোবাইলে আপনার কণ্ঠস্বর ভয়ঙ্কর লাগে। দম আটকে আসে আমার। তাহমিদ নাজিফার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অজ্ঞেয় অনুভূতি। ইংরেজি পরীক্ষা অবধি থাকার কথা থাকলেও দরকারি কাজে তাহমিদকে ঢাকায় ফিরে যেতে হয় নাজিফা অঙ্ক পরীক্ষার দিন। পরীক্ষা শেষে যখন নাজিফা বাড়ি এলো তখন তাহমিদও এই বাড়িতেই ছিল। ফাইলপত্র রেখে সোফায় চোখ বন্ধ করে গা এলিয়ে দিয়েছিল সে। হঠাৎ মাথায় কারো স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায়। চোখের সামনে তাহমিদকে দেখে সোজা হয়ে বসল সে। তাহমিদ ওর মাথায় হাত রেখে বলল, আমাকে এখনই ঢাকা যেতে হবে। বাকি পরীক্ষাগুলো একটু মন দিয়ে পড়াশোনা করিস। আর নিজের যত্ন নিবি। ঠিকমতো খাবি। ঘর থেকে বের হতে নিলে নাজিফা বলল, মা বাবার সাথে দেখা করবেন না? ওনাদের থেকে বিদায় নিয়েছি। তোর অপেক্ষা করছিলাম। আসি আমি। মাথা নাড়ল নাজিফা। দরজা অবধি গিয়ে তাহমিদ আবার ডাকল, নাজিফা। তার ডাকে নাজিফা তাকাল। মোবাইলে কথা বলতে নিষেধ করে এই আমিটার সাথে কোনো একদিন মোবাইলে কথা বলতে মরিয়া না হয়ে যাস, বলেই হনহনিয়ে চলে গেল সে। ফাইলপত্র হাতে একটা অফিসের নিচে দাঁড়িয়ে আছে তাহমিদ। রিকশা ধরে বাসস্ট্যান্ড অবধি যেতে হবে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে সে। সামনে কোনো মেয়েকে দেখে চমকিত হয় সে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুমুসসালাম। তুমি এখানে কি করছো সাবিহা? এটা আমার বাবার অফিস স্যার। ইন্টারভিউ দিতে এসেছেন? হুম। আপনি বললে আমি বাবার সাথে কথা বলতে পারি। আমার কথা বাবা ফেলবেন না। চোখমুখ কঠিন হয়ে এলো তাহমিদের। পরপর কয়েকটা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল সে। দেখো সাবিহা, চাকরিটা আমি আমার যোগ্যতায় করতে এসেছি। যদি তারা আমাকে যোগ্য মনে করে তাহলে ডাকবে। তাছাড়াও কর্মক্ষেত্রে অভিজ্ঞতারও প্রয়োজন আছে। কারো দয়া নিয়ে চাকরি করতে আসিনি স্যার, আমি ওভাবে। সাবিহার কথা না শুনে চলে গেল তাহমিদ। রাগে ফুঁসছে সে। পরীক্ষা শেষ নাজিফার। সে এখন মুক্ত পাখির মতো। তার দস্যিপনা আগের থেকে কয়েকগুণ বেড়েছে। এই তো সেদিন সারের তাড়া খেয়ে বাড়ি এসেছে। সব শুনে ওয়াহিদা মানে তাহমিদের মায়ের কি হাসি। গতকাল বিকেলের দিকে মধ্যপাড়ার হাসেম মিয়ার কলা বাগান থেকে নাজিফা আর তার গ্যাং একটা কলা ছড়ি চুরি করে এনেছে। রাত পোহাতেই হাসেম মিয়া এসে হাজির। বিচার দিল খালেদ মোশাররফের কাছে। মাথা নিচু করে রইলেন তিনি। কারণ অজানা নয়, এসব কাজ তার মেয়ে ছাড়া আর কেউ করবে না। হাসেম মিয়া শাসিয়ে গিয়েছে, এত বড় ধিঙ্গি মেয়ের বিচার যদি খালেদ মোশাররফ না করে তো এর শেষ দেখে ছাড়বে। উবু হয়ে শুয়ে আচার খাচ্ছিল নাজিফা। ফাহমিদা বেগম তার ঘরে প্রবেশ করেই নাজিফাহকে একটানে তুলে দুই গালে সপাটে চড় মারলেন। হতভম্ব হয়ে গেল নাজিফা। তুই এখনো ছোট? এখনো তোর বাচ্চামো করার বয়স আছে? নাকি তোকে জন্ম দিয়ে ভুল করেছি? যে মানুষটার দিকে কেউ আঙুল তুলতে পারবে না, আজ তোর কারণে সেই মানুষকে পাড়ার লোকেরা বাড়ি বয়ে এসে অপমান করে যাচ্ছে। তোর এমন কার্যকলাপে অতিষ্ঠ হয়ে গেছি আমরা। গালে হাত দিয়ে মাথা নিচু করে মায়ের কথা শুনছে নাজিফা। নীরবে অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ছে। চুপ করে না থেকে উত্তর দে, কেন তুই কলার ছড়ি চুরি করেছিস? হেঁচকি তুলে কাঁদছে নাজিফা। হাফিজের বড় বোন কুলসুম আপুর বাবু হবে। আপু কাঁচকলার ভর্তা খেতে চেয়েছে। হাফিজ কোথাও কাঁচকলা না পেয়ে হাসেম চাচার কাছে গিয়ে বলতে উনি বললেন, কলা নাকি এখনো ছোট, পরিপূর্ণ হয়নি। আরও অনেক কিছু বলেছে।
তাই আজ পুরো কলাগাছটাই উপড়ে দিয়েছি। সব শুনে ফাহমিদা বেগম শাসনের সুরে বললেন, এমন পাগলামো এটাই যেন শেষবার হয়। আর যদি কেউ বিচার নিয়ে আসে তো সেদিনই আমি তোকে জবাই করব। ভুললে চলবে বা তুই বিবাহিত। এসব কথা তোর শ্বশুর বাড়িতে গেলে কি হবে ভেবে দেখেছিস? হাজার হোক সে তোর ফুফু। এখন কিন্তু শাশুড়ি। বাসায় এসে রাগে ফাইল ছুঁড়ে মারে তাহমিদ। অধ্যয়নরত ফাহিম ভাইয়ের এমন রাগ দেখে অবাক হয়ে গেল। সে সচরাচর ভাইকে রাগতে দেখে না। মাথা ঠান্ডা করার জন্য সোজা ওয়াশরুমে চলে গেল। ঘণ্টা খানিকের মাথায় শাওয়ার নিয়ে বের হল তাহমিদ বের হতে ফাহিম জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? কোনো উত্তর করল না তাহমিদ। কপালে হাত ঠেকিয়ে শুয়ে পড়ল। ভাইয়ের এমন নীরবতা দেখে আর ঘাটল না ফাহিম। 2 দিন পর তাহমিদকে ডাকল সেই কোম্পানি থেকে। কারণ সে সিলেক্ট হয়েছে। সেখানে গেল না তাহমিদ। রাতে আরও 2 জায়গায় অ্যাপ্লাই করে ফেসবুক স্ক্রল করতে লাগল সে। একটা আননোন নাম্বার থেকে কল এলো তাহমিদের মোবাইলে। এতরাতে অচেনা নাম্বার থেকে কল আসায় কপালে ভাঁজ পড়ল তার। কল রিসিভ করে কানে ধরতেই মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম। কে বলছেন? আমি সাবিহা স্যার। মেজাজ তিরিক্ষি হয়ে গেল তাহমিদের। সাবিহাকে বুঝতে না দিয়ে প্রশ্ন করল, আজ আপনি অফিসে এলেন না কেন স্যার? আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম। বলল আপনি নাকি অফিসের কল পেয়েও আসেননি। আমার ইচ্ছে হয়নি তাই যায়নি। আমি কোথায় চাকরি করব এটা তো সম্পূর্ণ আমার ইচ্ছে তাই না? এসব নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই না। আসলে স্যার আমি ভেবেছি আমার সেদিনের কথায় আপনি যাননি। বুঝতেই যখন পারছো আবার জিজ্ঞেস করছো কেন? তোমার বলা কথাগুলোর পরে আমি যতই নিজের যোগ্যতায় চাকরিটা পাই না কেন আমার কাছে মনে হবে তুমি তোমার বাবার কাছে আমার চাকরির কথা বলেছ। আমার যদি যোগ্যতা ইনশাআল্লাহ কোথাও না কোথাও আবার চাকরি হবে, রাখছি। বলেই কল কেটে দিল তাহমিদ কল কাটতেই কান মোবাইল নামায় সাবিহা। তারপর বাঁকা হেসে বিড়বিড় করে বলে, আপনার এই আত্মসম্মান বোধের কারণে আপনাকে আমার এত ভালো লাগে। নিজের মনের কথা বলার অপেক্ষায় রইলাম স্যার। যেন আমার ভালোবাসাকে আবেগ বলে উড়িয়ে দিতে না পারেন। সারাদিন কোচিংয়ে ক্লাস নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছে তাহমিদ। সন্ধ্যার পরে আরও 2টো টিউশন করে বাসায় এসে মাত্রই গা এলিয়ে দিল সে। ক্লান্তিভাবটা যেন একেবারে জেকে বসেছে। মোবাইলের রিংটোনে চোখ মেলে তাকায় সে। নাজিফার বাবা কল করেছে। রিসিভ করে কানে ধরতেই শুনতে পেল খালেদ মোশাররফের আহাজারি। নাজিফাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকেলের পর আর কেউ দেখেনি। হৃদস্পন্দন থেমে গেল তাহমিদের। এসএসসি পরীক্ষার পরে 3 মাস বন্ধ থাকে। তন্মধ্যে 1 মাস শেষ। নাজিফার দিন কাটে পাড়ার বাচ্চাদের সাথে মার্বেল, বৌছি, গোল্লাছুট এসব খেলে। এর মাঝে আমেনা বেগম এসে দিন কয়েক এখানে থেকে গেছে। দুজনের হায়রে ঝগড়া আর খুনসুটি। আজ বিচার বসবে নাজিফার বিরুদ্ধে। কারণ সে একজন মাতবর গোছের লোকের মাথা ফাটিয়েছে। কেন ফাটিয়েছে কেউ জানে না। ঘটনা 3 দিন আগের। সব শুনে ওয়াহিদা, জামান আর আমেনা বেগমও এসেছে। এসব ঘটনা অজানা তাহমিদ আর ফাহিমের। সবাই হাজার চেষ্টা করেও নাজিফার মুখ থেকে একটা কথা বের করতে পারেনি। সে যেন মুখে কুলুপ এঁটেছে। ফাহমিদা বেগম মরার মতো আছে। খালেদ মোশাররফ কি করবে বুঝে উঠতে পারছে না। আজ বাজারের সব দোকানপাট বন্ধ কারণ বাজারেই বিচার সভা হবে। মহিলারা এখানে ওখানে লুকিয়ে দেখতে এসেছে। শুরু হলো বিচার কার্য।
পাঁচজন মাতবরের একে একে সবাই নাজিফাহকে জিজ্ঞেস করল কেন সে এই কাজ করেছে, কিন্তু সে নিরুত্তর। কেউ একজন বলে উঠল, খালেদ ভাইয়ের তো দোষী, এত ধিঙ্গি হওয়ার পরও ছোট ছোট বাচ্চাদের সাথে খেলে। দেখেন গিয়ে হয়তো ভালো কথা বলেছে বলে এই ফাজিল মেয়ে তারেক সাহেবের মাথা ফাটিয়েছে। যে যা পারছে সব বলছে। অপমানে মাথা হেট হয়ে যাচ্ছে খালেদ মোশাররফের। এখান ওখান থেকে মহিলারাও কানাঘুষা করতে লাগল। বিচারকরা সবাই আলোচনা করতে লাগল নাজিফাহকে কি শাস্তি দেওয়া যায়। প্রায় মিনিট ৩০ আলোচনার একজন বললেন, নাজিফার আশেপাশের বাচ্চারাও ওর থেকে এসব উগ্র আচরণ শিখবে, সেজন্য নাজিফা ঘরবন্দি হয়ে থাকবে, কারের সাথে মিশতে পারবে না। আর খালেদ মোশাররফ সাহেবকে গ্রাম্য সালিশের বিচারক থেকে অব্যাহতি দেওয়া হল। যে নিজের মেয়ে সামলাতে পারে না সে পুরো গ্রামের মানুষের বিচার করবে কিভাবে। নাজিফার গৃহবন্দির ব্যাপারটা বুঝলেও সালিশি কার্যক্রম থেকে অব্যাহতির কারণ বুঝল না খালেদ মোশাররফ। হয়তো আগের শত্রুতা। বিচার কাজ শেষ। সবাই উঠে দাঁড়াল। একজন ২৫ কি ২৬ বছরের নারী ৬ থেকে ৭ মাস বয়সী বাচ্চা কোলে এসে সামনে দাঁড়াল। উপস্থিত সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সেই নারীর দিকে। দোষীকে ভালো সাজিয়ে নিরপরাধীদের শাস্তি দিবেন না। কেউ একজন বলে উঠল, মানে? তারেক সাহেবের যেন চেহারার রঙই পাল্টে গেল। নারীটি অশ্রুসিক্ত নয়নে বলল, আপনারা সবাই জানেন আমার স্বামী কয়েকদিন আগে হঠাৎ করে শয্যাশায়ী হয়ে যায়। জমানো টাকা যা ছিল সব উনার পিছনে খরচা হয়ে গেছে। তাই ১০৩০ টাকা আমি আর আমার শাশুড়ি তারেক চাচার কাছ থেকে হাওলাত আনি সুদের উপর। ৫ দিন আগে তার ১ মাস পূর্ণ হয়। উনি আসে টাকা নেওয়ার জন্য। আমার শাশুড়ি তখন আমার ননাসের বাড়ি গেছে। উনাকে দেখা মাত্র আমি চেয়ার এনে দিলাম। আর উনি সুযোগ বুঝে আমার হাত চেপে ধরে বলে, আমার বিছানায় গেলে এই টাকা দিতে হবে না, উল্টে আমি তোকে আরো টাকা দিব। উনার কথা শুনে রাগে গাড়ি করে আমার। ইচ্ছে করছিল উনার মুখের উপর বমি করে দেই। উনি আমার সাথে ধস্তাধস্তি শুরু করে, বলে না রাখে আল্লাহ মারে কে। খেলা শেষে নাজিফা আমাদের বাড়িতে গিয়েছিল পানি খাওয়ার জন্য। গিয়ে এই পরিস্থিতি দেখে হাতের কাছে যা ছিল তা দিয়ে উনার মাথায় আঘাত করে। কান্নার প্রকোপে গলায় কথা আটকে এলো সে নারীর। সন্তানকে বুকে জড়িয়ে কাঁদছেন নারী। নাজিফা আমার ফেরেশতার রূপে এসেছে। না হলে যে মেয়ে কখনো এইদিকে আসে না সে আসবে কেন? ওই মেয়েটার জন্য আমার সম্ভ্রম রক্ষা পেয়েছে। তারেক সাহেব হুঙ্কার দিয়ে বললেন, এই মহিলা মিথ্যে বলছে, টাকা দিতে পারবে না বলে আমাকে ফাঁসাচ্ছে। ভরা মজলিস থেকে কেউ কেউ বলছে, এসব কথা তাহলে নাজিফা কেন বলে নাই? কথাটা ওই নারীর কানে আসা মাত্রই সে বলে, কারণ এই তারেক চাচা আমাকে হুমকি দিয়েছে, আমি যদি এই ঘটনা কাউকে বলি তো আমাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করবে, আমার স্বামীকেও দেখে নেবে। তাই আমি নাজিফার কাছে অনুরোধ করেছি সে যেন কাউকে না বলে। এখন তো দেখছি চুপ করে আছি বলে নিরপরাধ মানুষ শাস্তি পাচ্ছে। আপনারা কেমন বিচারক? কোনো কিছু যাচাই ছাড়া শাস্তি দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। মাথা নিচু করে বসে রইল সবাই। কারো মুখে কোনো রা নেই। তারেক সাহেব রাগে ফুঁসছেন। টলমল চোখে হাসি ফোটে উঠে খালেদ মোশাররফ সাহেবের। এক পা করে তিনি মেয়ের কাছে এগিয়ে গেলেন। মেয়েকে বুকে জড়িয়ে বললেন, আমার দোষী মেয়েটা যে একজনের সম্ভ্রম বাঁচিয়ে আমার সম্মান বাড়িয়ে দিল, সে এখন তার বাবার গর্বের কারণ। উপস্থিত সকল উদ্দেশ্য করে খালেদ মোশাররফ বলেন, যে সালিসে কোনো সত্য উদ্ঘাটন ছাড়া বিচার করা হয় থাকলাম না সেখানে সদস্য হয়ে।
সেখানে আর উপস্থিত না থেকে খালেদ মোশাররফ তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। উনি চলে আসার পর তারেক সাহেব সেই নারীর পা ধরে ক্ষমা চায় ভরা মজলিসে। বলা চলে এক প্রকার বাধ্য হয়ে ক্ষমা চায়। নাজিফা আর তার বাবা বাড়ি আসার পরে তার বাবা ওয়াহিদা, জামান আর আমেনা বেগমকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার অবুঝ বাচ্চা মেয়েটাকে বাড়ির বউ করেছেন। এত কিছু হওয়ার পরও কিচ্ছু বলেননি। অন্য মানুষ হলে হয়তো এতক্ষণ সম্পর্ক শেষ করে দিত। খালেদ মোশাররফের কথায় আমেনা বেগম কাছে এলেন। নাজিফার মাথায় হাত রেখে বলেন, ছোটবেলায় আমিও এই ছুরির মতো দস্যি ছিলাম। বলা চলে এর থেকেও বেশি। এলাকার মানুষ আমায় নিয়ে ভয় থাকত। বিয়ের পর আমার খুব শখ ছিল একটা মেয়ের। আমার এই শখ পূরণ হতে হতে হলো না। পরপর 3 বার মেয়ে জন্ম দিল, তাও মৃত। শেষে জামান হল। আমার আর বাচ্চাই হলো না। জামানকে বিয়ে করানোর পর ভাবলাম মেয়ে নাই তো কি হয়েছে, ছেলের বউ হয়েছে। আবার নাতনি হবে। এবারও আমার আশা পূরণ হল না। ওয়াহিদা 2 ছেলের জন্ম দিল। এরপর জন্ম নিল নাজিফা। নাজিফা একটু একটু বড় হওয়ার পরের কাহিনী ওয়াহিদা বলতো আর হাসত। তখনই ভেবে নিয়েছিলাম এই দস্যি মেয়েকে নাতবউ করব। কারণ ওর মাঝে আমি আমার ছোটবেলাকে দেখি। সেই ঘটনার প্রায় 15 থেকে 20 দিন কেটে গেছে। যে যার কর্ম নিয়ে ব্যস্ত। সেই ঘটনা বলা হয়নি তাহমিদকে। কারণ ওয়াহিদা ছেলের চোখে নাজিফার জন্য আতঙ্ক দেখেছে। এসব বললে টেনশন করবে সে। সারাদিনে কোচিং, তারপর ইন্টারভিউ আর সন্ধ্যায় টিউশন করিয়ে মাত্রই একটু বিশ্রাম নিচ্ছিল তাহমিদ। খালেদ মোশাররফের ফোন রিসিভ করতেই শুনতে পেল নাজিফাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হৃদস্পন্দন থেমে গেল তার। কি জবাব বুঝে উঠতে পারল না। এই রাতের বেলা ফাহিমকে নিয়ে রওনা দিল ও গ্রামের উদ্দেশ্যে। শেষ রাতের দিকে গ্রামে গিয়ে পৌঁছায় 2 ভাই। নিজেদের বাড়ি না গিয়ে সোজা নাজিফাহদের বাড়ি গিয়ে ওঠে। তখন প্রায় সকাল। সবারই নির্ঘুম রাত কেটেছে। তাহমিদ বাড়ি আসার পর সব শুনে মাথায় হাত দিয়ে বসে রইল। অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, তোমাকে বলেছিলাম না মা, তোমার ভাইঝিকে সাবধানে থাকতে বলবে। তাকে নিয়ে আমার টেনশন হয়। কোথাও খুঁজব ওকে? সেই লোকটার বাড়ি গিয়েছিলেন? তাহমিদের কথার পিঠে খালেদ মোশাররফ বলেন, গিয়েছিলাম। তারেক সাহেব হাসপাতালে আজ 3 দিন যাবত। তাহমিদ বাপ, আমার বুকের ধন কই গেল? আমার একমাত্র সন্তান। এই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি অনেক কিছু বিসর্জন দিয়েছি। আমার বুকের মানিক সুস্থ আছে তো? তোর মামিকে স্যালাইন দিয়ে রেখেছি। মেয়ের চিন্তায় প্রেশার কমে গেছে। থানায় মিসিং কমপ্লেন করেছ মামা? 24 ঘন্টার আগে কিছুই করবে নাকি তারা? আমি আশপাশ সব জায়গায় খুঁজেছি, কোথায় নেই। 2 দিন হতে চলল নাজিফার কোনো খোঁজ নেই। প্রত্যেকটা সদস্যের অবস্থা খারাপ। তাহমিদ নিজেকে যতই শক্ত দেখাক না কেন, ভেতরে ভেতরে সেও ভেঙে পড়েছে। পাগলের মতো সাথে ফাহিমকে নিয়ে এখানে সেখানে সব জায়গায় খুঁজেছে। পুলিশও খুঁজছে, কিন্তু কোনো হদিস নেই। মেঘাচ্ছন্ন আকাশ। এই এখনই বৃষ্টি নামবে বলে। বৃষ্টির অভাবে কৃষকরা এতদিন ধানগাছ রোপণ করতে পারেনি। তাই কেউ জমির দিকে যাচ্ছে যদি বৃষ্টি হয় আশায়। নাজিফাহদের পাশের মকবুল মিয়া ও গেছে জমির কাছে। ওনার জমির কাছে যাওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। তৎক্ষণাৎ নিজেকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য আশ্রয় নেয় ডিপ মেশিনের ঘরের ছাউনির নিচে, যেখান থেকে সব জমিতে পানি সেচ দেওয়া হয়। এটা বাইরে থেকে তালা দেওয়া। হঠাৎই গুঙ্গানোর শব্দে এদিক ওদিক তাকায় মকবুল সাহেব।
কোনো কিছু না দেখতে পেয়ে সেই ঘরের একটু ফাঁক দিয়ে ঘরের ভেতরে তাকান উনি। যা দেখলেন উনি বাকরুদ্ধ হয়ে গেলেন। জমির মাঝখানে সেই সেচ মেশিনের ঘরে আছে নাজিফা। মকবুল সাহেব সবাইকে ফোন দিয়ে জানালেন। মকবুল সাহেব জমিতে এলে কখনো মোবাইল সাথে আনেন না, কিন্তু আজ কি মনে করে যেন নিয়ে এসেছেন। সেখানে ভিড় করছে অনেকে। নাজিফা দীর্ঘ 2 দিন পরে বাবাকে দেখে জ্ঞান হারাল। হাসপাতালের বেডে শুয়ে আছে নাজিফা। পুলিশ এসেছে জিজ্ঞাসাবাদ করতে। অদূরে তাহমিদ বসে আছে, উস্কোখুস্কো চেহারা। পুলিশ চলে গেল। খালেদ মোশাররফ মেয়ের কাছে বসলেন। নাজিফা বাবাকে দেখে ছোট বাচ্চাদের ন্যায় ফুপিয়ে কেঁদেছিল। জানো বাবা, আমি ভেবেছি আর তোমাদের দেখতে পাব না। ওই নোংরা লোকটা আমাকে সেখানে বেঁধে রেখে এসেছিল। 2 রাত শেয়ালের ডাকে ঘুমোতে পারিনি। মনে হয়েছে এই বুঝি আমাকে এসে খেয়ে ফেলবে। এত ভয় আমি কখনো পাইনি। 2 দিন একটু পানিও পাইনি। মেয়ের কথা শুনে নিঃশব্দে কাঁদছেন খালেদ মোশাররফ। ফাহমিদা বেগমেরও অবস্থা খারাপ। উনাকে পাশের কেবিনে রাখা হয়েছে। পুলিশ ফোর্স গিয়ে হাজির হয় তারেক সাহেবের বাড়ি। ইন্সপেক্টর উনাকে টেনে বিছানা থেকে তুলে অনেক অসুস্থ হওয়ার নাটক করেছেন। এবার থানায় চলুন। তারেক সাহেব কিছু না জানার ভাব ধরে বলে, আমি কি করেছি অফিসার? পুলিশ অট্ট হেসে বলে, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। আমার অপরাধ তো বলবেন। নাজিফা নামক ছোট্ট মেয়েকে কিডন্যাপ করার অপরাধে। ফ্যাকাশে হয়ে এলো তারেক সাহেবের মুখ। নাটক করে হাসপাতালে থাকতে সব তার অজানা। আজই বাড়ি এসেছেন। মাথা নুয়ে ফেলে সে। পুলিশ লোকটা বিদ্রূপের স্বরে বলে, এখন কিছু বলছন না কেন? জবান বন্ধ হয়ে গেছে। পুলিশের পীড়াপিড়ি কাছে অবশেষে হার মানে তারেক সাহেব। হ্যাঁ, আমিই করেছি। ওই ছোট্ট মেয়েটার জন্য আমার ছেলে মেয়েরা আমার সাথে কথা বলে না। আমার স্ত্রী আমার সাথে কথা বলে দূরে দূরে থাকে। সমাজের লোক চরিত্রহীন বলে কোথাও মুখ দেখাতে পারি না। তাই ওকে কিডন্যাপ করেছি। চেয়েছিলাম না খাইয়ে রেখে মেরে ফেলতে। কই মাছের প্রাণ সেই মেয়ের। উনার পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে গেল। পুলিশ উনাকে ঠেলতে ঠেলতে জিপে নিয়ে তুলেছে। সবাই নাজিফার কাছে বসে আছে। ওয়াহিদা গিয়েছে ফাহমিদার কাছে। দূর থেকে তাহমিদ নাজিফার কাছে এলো। তাহমিদের চেহারার এই পরিবর্তন দেখে নাজিফা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। তাহমিদ নাজিফার বিস্মিত দৃষ্টিকে তোয়াক্কা না করে বলল, আমি এবার আমার সাথে করে নাজিফাকে নিয়ে যাব। ওকে এভাবে মৃত্যুর মুখে ফেলে যেতে পারবো না। আর না পারবো ওকে এখানে রেখে ঢাকা গিয়ে শান্তিতে থাকতে। ওই বিকৃত মস্তিষ্কের লোকটা যে পুনশ্চ হামলা করবে না তার জামিনদার কে হবে? অনেক তো হলো ছেলেমানুষি। এখন না হয় বুঝদার হওয়ার পালা। চমকিত নাজিফা, আতকে উঠল সে। আত্মা কেঁপে উঠল তার। অজানা নয় তার ঢাকা গেলে তাকে বন্দী জীবন কাটাতে হবে। ওখানে না আছে খেলার মাঠ আর তার সাথী সঙ্গী। অপরিচিত জায়গায় সে কোনোভাবে থাকতে পারবে না। বাবার অভিমুখে নেত্রপাত করল সে। আখি পল্লবে যেন এক্ষুনি ভারী বর্ষণ হবে। খালেদ মোশাররফ মেয়ের মনের অবস্থা উপলব্ধি করতে পেরে মাথা অধঃকৃত করে ফেলে। নিরুপায় তিনি। মেয়ের এই অসহায় চোখ মুখের ভাবাবেগ দৃঢ় মুষ্টিতে আঁকড়ে ধরা তার সাজে না। তার একমাত্র আত্মজার জীবন মরণের প্রসঙ্গভূত বিষয়ে। অধিকন্তু বর্তমানে তাহমিদ নাজিফার অভিভাবক। তার একমাত্র মেয়ের সকল দায়িত্ব এখন তাহমিদের। নত মস্তকে বাবাকে দেখে নাজিফা প্রতীত হল তার ঢাকা যাওয়া নিশ্চিত।
একবার যখন তাহমিদ ভাই মুখ দিয়ে বের করেছে ঢাকা নিয়ে যাবে তো নিয়েই যাবে। ওয়াহিদা বা ফাহমিদা কারোর পক্ষেই সম্ভব না ঢাকা গিয়ে থাকা। ঠিক হলো নাজিফাহকে সঙ্গ দেওয়ার জন্য আমেনা বেগমই যাবেন। উপরন্তু তাহমিদ নারাজ নাজিফার সাথে দাম্পত্য জীবন শুরু করতে। সে তার সিদ্ধান্তে অটল, আগে নাজিফা স্বীয় মঙ্গল অমঙ্গল বুঝবে, তারপর বাকি সব। তথাপি এইখানেও সে নাজিফাহকে রাখবে না। তাহমিদ আর ফাহিম 2 রুমের একটা ফ্ল্যাটে থাকে। খুঁতখুঁতে স্বভাবের ফাহিম, তার জন্যই আলাদা ফ্ল্যাটে থাকা তাহমিদের। সবকিছু গোছগাছ করছেন ফাহমিদা বেগম। নাজিফাহ মায়ের দিকে নির্নিমিক আখিতে তাকিয়ে আছে। নয়নবাড়িতে টৈটম্বুর কনেনিকা। এক্ষুনি সম্ভবত নিম্নমুখী হবে অক্ষিযুগলের সেই অতি মূল্যবান অম্বু। মেয়ের মায়াময়ী আননে দৃষ্টিপাত করেও করল না ফাহমিদা বেগম। মেয়ের জন্য তার বক্ষস্থলেও অদৃশ্য রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু তা মেয়েকে বুঝতে দেওয়া চলবে না। তাহলে তার অবুঝ মেয়েটা আর শহরে যেতে চাইবে না। সবকিছুর ঊর্ধ্বে মেয়ের নিরাপত্তা। নাজিফার সকল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে উঠানো হল। এক্ষুনি তারা ঢাকার উদ্দেশ্য রওনা দিবে। সবাই উপস্থিত, তবে নেই শুধু ফাহমিদা বেগম। তিনি দূরে দাঁড়িয়ে নয়ননীর বিসর্জন দিচ্ছেন। অবুঝ মেয়েটার অভিমান ভরা অঙ্গরেখার দিকে তাকানোর সাহস তার নেই। কাল বিকেল থেকে কিছু খায়নি নাজিফা। যতবারই খাওয়ার জন্য অনুরোধ করেছে ঠিক ততবারই নাজিফা কঠিন গলায় বলেছে, গ্রাম থেকে তো শহরে চলেই যাচ্ছি, একেবারে না হয় শহরে গিয়েই খাব। নাজিফার বরাবর অগ্রসর হলেন খালেদ মোশাররফ। তিনি ঢাকা যেতে চাইলে তাহমিদ বাধা দেয়। কি দরকার এই অসুস্থ শরীরটা নিয়ে টানাহেচড়া করার। বিষণ্ণ হেসে মেয়ের মাথায় হাত রাখতেই দুকদম পিছিয়ে গেল নাজিফা। ছলছল চোখে মুখ ফিরিয়ে সে। মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল খালেদ মোশাররফের মুখমণ্ডল। বাবাকে কিছু বলার সুযোগ দিল না নাজিফা। গাড়িতে গিয়ে উঠে বসল। মেয়ের এমন মুখ ফিরিয়ে নেওয়ায় ব্যথিত হল খালেদ মোশাররফ। বিষণ্ণ স্বরে তাহমিদের দুটো হাত ধরে বলে উঠল, তোর হাতে আমার বুকের মানি করে তোলে দিলাম বাপ। আমার মেয়েটা পুরোদস্তুর বাচ্চা, দুনিয়ার মারপ্যাচ কিছুই বোঝে না। তুই কষ্ট করে সামলে নিস। মেয়েটা আমার একমাত্র, তোর কথাই ঠিকমতো শুনে। খাওয়া নিয়ে হাজারো বায়না তার, তুই সামনে বসিয়ে খাওয়াবি, না হলে সারাদিনে মুখে কিছু তুলবে না। আমার মেয়ের উপর দিয়ে এতবড় ঝড় না গেলে আমি কখনো আমার মেয়েকে কাছ থেকে দূরে পাঠাতাম না। মামুকে আশ্বস্ত করে গাড়িতে উঠে তাহমিদ। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। পিছনের সিটে বসেছে আমেনা বেগম, নাজিফা আর ফাহিম। আর সামনে তাহমিদ আর ড্রাইভার। গাড়ি চলা শুরু করতেই নাজিফা আমেনা বেগমের বক্ষকে অবলম্বন করে অশ্রুপাত করতে লাগল। গ্রামের কাঁচা রাস্তা ছেড়ে বড় রাস্তায় উঠেছে গাড়ি। দিনের ঔজ্জ্বল্যতা ক্রমশ হ্রাস পেয়ে নক্ষত্রমণ্ডলে মেঘেরা ভিড় করেছে। আধারে ছেয়ে গেছে চারপাশ। অল্পক্ষণের মধ্যেই বৃষ্টি বর্ষিত হওয়া আরম্ভ হল। বজ্রপাতহীন মুষলধারে বৃষ্টি। বাড়িবিন্দু আছড়ে পড়ছে জানালার কাছে। নাজিফা মাথা তুলে ক্ষীণ স্বরে ড্রাইভারকে বলে, জানালার কাচটা খুলে দিন না দয়া করে। নাজিফার দিকে অপাঙ্গে চাইল তাহমিদ। ড্রাইভার সামনে দিকে দৃষ্টি স্থির রেখেই জবাব দিল, যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন জানালার কাচ আধখোলা রাখলে ভিজে যাবেন। অগত্যা মন খারাপ করে জানালার দিকে তাকিয়ে রইল নাজিফা। তাহমিদ ইঙ্গিতে ড্রাইভারকে বলল, কাচ খুলে দেওয়ার জন্য। ইঙ্গিত বুঝতে পেরে উনি এসি বন্ধ করে গাড়ির লক খুললেন। তারপর ফাহিমকে বললেন জানালার কাচ খুলে দেওয়ার জন্য। বৃষ্টির ছিটকানো পানি মুখে এসে পড়তেই অধর কোণে হাসি ফুটে উঠল।
উৎফুল্ল, প্রাণবন্ত হয়ে উঠল মন। হাত বাড়িয়ে দিল বহির্ভাগে। আর চোখে নাজিফার উৎফুল্লতা লক্ষ্য করছে তাহমিদ। করতলে বৃষ্টিবিন্দু জমিয়ে ভেতরে আনে হাত। এগুলো বৃষ্টি না, গ্রাম ছেড়ে চলে আসায় আমার চোখের নোনা জল এগুলো। আমার চোখের পানি বৃষ্টির ফোঁটা হয়ে ঝরছে। নাজিফার অর্থহীন কথা শুনে নৈশব্দে হাসল তাহমিদ। ড্রাইভার মিটিমিটি হাসছে, তবে শব্দ হচ্ছে না। এতক্ষণ বহু কষ্টে চেপে রাখা হাসিটা আর আটকে রাখতে পারল না ফাহিম। শব্দ করে হেসে উঠল সে। তাইলে বইন, তুই দয়া কইরা তোর মনের কান্দন থামা। নাইলে আসমান ভেদ করে ঝরা তোর চোখের পানিতে দেশ ভেসে যাবে। এই অবলা মানুষদের উপর রহম কর বইন, রহম কর। করতলে থাকা অম্বু ফাহিমের সম্মুখ বরাবর নিক্ষেপ করে নাজিফা। কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজন্য বন্ধ ছিল যান চলাচল। সেই জ্যামে প্রায় ঘণ্টা তিনেক আটকা পড়েছিল তাদের গাড়ি। ঘেমে নিয়ে একাকার এক একজন। নাজিফা মনে মনে কঠোর ভাষায় তিরস্কারও করল। গোধূলির আকাশে রক্তিম আভা যখন সম্পূর্ণরূপে নিমজ্জিত হল, ঠিক তখনই জ্যাম ছাড়ল। স্নিগ্ধ শীতল বাতাস গাত্র ছুঁয়ে দিতেই গভীর নিদ্রায় তলিয়ে গেল নাজিফা। অপরদিকে আমেনা বেগম ভর্ৎসনা করতে লাগল, আগে জানলে কখনো আসত না। তার আছরের নামাজ আর মাগরিবের নামাজ কাজা হয়ে গেল। সন্ধ্যার পরপর বাসায় থাকার কথা, অথচ রাত 9:30 ছুঁই ছুঁই মাত্র গাড়ি বাসার নিচে থামল। ফাহিম তার বলল, ভাইয়া, এরা দুজন তো গভীর ঘুমে নিমগ্ন। তাহমিদ ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, ডাক দুজনকে। ফাহিম পরপর কয়েকবার আমেনা বেগমকে ডাকতে পিটপিট করে তাকাল, কিন্তু নাজিফাহকে এতবার ডাকার পরও চোখ মেলল না। ফাহিম নিরাধার চোখে তাকালো ভাইয়ের দিকে। ভাইয়া, তোমার শিশু পত্নী চোখ খুলছে না। হাসি পেল তাহমিদের, কিন্তু চোখে মুখে তা ফুটে উঠল না। চোখ রাঙায় সে ফাহিমকে। তুই আগে মালপত্র বের কর, আমি আগে ভাড়া মিটিয়ে নেই। ফাহিম মাথা নেড়ে সায় জানায়। চলে যায় গাড়ির ডিকির কাছে। ড্রাইভারকে ভাড়া দিয়ে তাহমিদ সতর্কতার সহিত নাজিফাহকে পাজা কোলে তুলে নেয়। নাজিফার মাথাটা বুকে রাখতেই শীতল হাওয়া বয়ে গেল। হাসল সে। একটু একটু করে এই অবুঝ মেয়েটার প্রতি ফুটবল হয়ে পড়ছে সে। যখন শুনল নাজিফাহকে পাওয়া যাচ্ছে না, তখন মনে হয়েছিল তার গলায় কেউ চিপে ধরেছে। বাসায় এসে নাজিফাহকে বিছানায় শুয়ে আগে তাহমিদ ফুডপান্ডায় খাবার অর্ডার করল। অন্য রুমে খাট নেই, তাই ফ্লোরে ম্যাট্রেস পাতল দুই ভাইয়ের জন্য। এখন থেকে এখানেই থাকবে তারা। সবকিছু গোছগাছ করা শেষ। আমেনা বেগম নামাজ পড়ছেন। ঠিক সেই সময় ডেলিভারি বয় এলো খাবার নিয়ে। খাবার নিয়ে বিপাকে সে। প্লেট 2টা, অথচ মানুষ 4 জন। 2টো প্লেটে খাবার নিয়ে আগে সে দাদিকে দিল, আরেকটা প্লেটে খাবার নিয়ে রুমের দিকে গেল। ফাহিম এসব দেখে সুদীর্ঘ একটা শ্বাস ফেলল। আহা, কি মহব্বত! এইদিকে ছোট ভাই না খেয়ে বসে আছে, সেদিকে নজর নেই। তাহমিদ মৃদু স্বরে নাজিফাহকে ডাকছে। এপাশোপাশ করে জবাব দিল সে। তাহমিদ খাওয়ার কথা বলতেই ঘুমন্ত অবস্থায় তার চোখ মুখ কুঁচকে এলো। ঘুম ঘুম গলায় বলে উঠল, খাবো না আমি, আমার শরীর কেমন জানি করছে। কাল থেকে না খাওয়া তুই, সেজন্য তোর শরীর ফুরবল। এখন কিছু না খেলে সকালে আরো নেতিয়ে পড়বি। নাজিফা খাবো না বলে আবার ঘুমিয়ে যেতে উদ্যত হতেই আকস্মিক ধমকে উঠে তাহমিদ। কেঁপে উঠে নাজিফা। ফুরবল শরীরটা নিয়ে আধশোয়া হয়ে বসে। তৎপরে ঠোঁট উল্টে বলে, আপনি আমাকে ধমক দেওয়া, রাগ দেখানো এসবের জন্য গ্রাম থেকে নিয়ে এসেছেন। আমি জানি তো।
দীর্ঘশ্বাস ফেলল তাহমিদ। খাবার খেয়ে ঘুমিয়ে গেলে আর বকব না। খেতে হলে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুতে হবে। আমার এসব কিছুই করতে ইচ্ছে করছে না, তাই আমি খাব না। তাহলে আমি খাইয়ে দেই? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই বিস্ফোরিত দৃষ্টিতে তাহমিদের দিকে তাকায় নাজিফা। পাশের ফ্ল্যাটের প্রবেশদ্বারের সামনে দণ্ডায়মান তাহমিদ। কলিং বেল চাপবে কি চাপবে ইতস্তবোধ করছে। এই সাত সকালে কারো বাসায় যাওয়াটা কেমন দেখায় না। মনের সাথে যুদ্ধ করে কলিং বেল চাপল তাহমিদ। খানিক সময় পর একজন 29 কি 30 বছরে নারী দরজা খুলে দেয়। তাহমিদকে দেখে মৃদু হাসল সে। জবাবে তাহমিদও হাসল। সৌজন্যতার খাতিরে নারীটি বলল, আরে তাহমিদ যে, ভেতরে এসো। নিতুর বাবা নাস্তা করছে, নাস্তা করে যাও। জবাবে তাহমিদ বলে, না ভাবি, আসলে একটা সাহায্যের জন্য এসেছিলাম। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় উনি। আসলে ভাবি, এতদিন তো আমি আমার ভাই থাকতাম। কাল গ্রাম থেকে আরো দুজন এসেছে, আমার দাদি আর মামাতো বউ। বলতে গিয়েও থেমে যায় সে। নিতুর মা জিজ্ঞেস করে, দাদি আর কে? নীরব, নিশ্চুপ তাহমিদ। চলবে।